সুপ্রভাত, সকলকে আরো একবার স্বাগত। নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ের পক্ষ থেকে যে 7 দিনের লেকচার সিরিজের ব্যবস্থা করা হয়েছে, আজ তার দ্বিতীয় দিন। আমরা কালকে দুজন বক্তার কাছ থেকে তাদের মূল্যবান বক্তব্য শুনেছি। আমাদের মধ্যে আজকে আরো দুজন বিশিষ্ট ব্যক্তি আছেন। আমাদের ছাত্রছাত্রীরা অবশ্যই তাদের কাছ থেকে উপকৃত হয়েছে বা হচ্ছে, এবং আরো কয়েকটা দিনে তারা একইভাবে যেভাবে কালকে তাদের সাহায্য সহযোগিতা পেয়েছি, আশা করছি আরো 5টা দিন এবং আজকে তাদের সহযোগিতা পাবো এবং একইভাবে তারা আমাদের সাথে থাকবে। এবং আমরা এই যে মহামারীর সময়টাকে কাজে লাগানোর যে ছোট্ট প্রয়াস শুরু করেছি, তাতে আশা করি সবাই উপকৃত হবে। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন প্রথমে যিনি বলবেন তিনি হলেন মিস্টার জয়দীপ দে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জিওগ্রাফি বারাসাত গভর্নমেন্ট কলেজ। এবং দ্বিতীয়তে যিনি আছেন তিনি তানিয়া পারভিন ম্যাডাম, তিনি রিসার্চ স্কলার নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি। এবং তারা তাদের মূল্যবান বক্তব্য আশা করছি খুব সহজ এবং সরলভাবে তোমাদের সাথে শেয়ার করবেন এবং তোমরা খুব ভালোভাবে সেটাকে গ্রহণ করতে পারবে। তোমাদের যেখানেই প্রশ্ন থাকুক না কেন তোমরা স্যার ম্যাডামকে জিজ্ঞাসা করতে পারো। আমরা আজকে কালকের মতো একেবারে শেষে করব না, আজকে স্যারের বলা হয়ে গেলে স্যারের কাছে যা যা প্রশ্ন থাকবে সেটা তখনই হয়ে যাবে এবং তারপরে ম্যামের সেশনটা শুরু হবে। আমরা আজকে সেইভাবে রেখেছি, কারণ কালকে দেখেছিলাম যে দুজনের হওয়ার পর অনেকে ছিলে বা করতে চাওনি বা অনেকের প্রবলেম হয়েছে, এই ব্যাপারটা আমরা দেখেছি। আজকে সেই ব্যাপারটার কথা মাথায় রেখে স্যারের প্রোগ্রামটার পরই, স্যারের বক্তব্যের পরই আমরা তার কোশ্চেন অ্যান্সার সেশনটা রাখবো এবং তারপরে ম্যামের পোর্শনটা শুরু হবে। আজকে স্যারের বক্তব্যে যেটা ফুটে উঠবে সেটা 21st সেঞ্চুরিতে আরবানাইজেশন, স্পেস, সোসাইটি এবং কালচার। আমরা জানি ভারতবর্ষ একটি অতি প্রাচীন ঐতিহ্যের সংস্কৃতির দেশ এবং তার সঙ্গে সঙ্গে নাগরিকীকরণ, আরবানাইজেশন, এই ব্যাপারটার সঙ্গে সঙ্গে ভারতবর্ষ কিন্তু বহুদিন আগে থেকেই প্রচলিত। কারণ আমাদের যদি প্রাচীন সভ্যতার দিকে একটু তাকাই, আমাদের প্রাচীন মহাকাব্যগুলোর দিকেও তাকাই, তাহলেও সেখানে এই নগরিক জীবন এবং সভ্যতা বা আরবানাইজেশনের কথা আমরা যেটা বলি না কেন, সেটা সিন্ধু সভ্যতার দিকে তাকালেও সেখান থেকেও আমরা দেখতে পাই। সুতরাং বহুদিন আগে থেকে এটা প্রচলিত আছে। কিন্তু বর্তমান সময়ে বিশেষত 21st সেঞ্চুরিতে যে সমস্ত কথাগুলি বহুল প্রচলিত, যে সমস্ত শব্দ এবং যেগুলো নিয়ে খুব কথা হয়, তার মধ্যে একটা অন্যতম শব্দ হলো এই আরবানাইজেশন। আজকে আমরা স্যারের কাছ থেকে সেই 21st সেঞ্চুরিতে আরবানাইজেশন এবং তার সঙ্গে সঙ্গে সামাজিক এবং সাংস্কৃতিক দিক থেকে সেই আরবানাইজেশন শব্দটা বা কিভাবে সেটা আমাদের কাছে গ্রহণযোগ্য হয়েছে, কিভাবে তার পরিবর্তন ঘটেছে, সেটা আমরা জানতে পারবো। তাই আর সময় নষ্ট না করে আমরা সরাসরি চলে যাব স্যার জয়দীপ দের কাছে তার মূল্যবান বক্তব্য শোনার জন্য। তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা সেগুলো লিখে রাখতে পারো, তোমরা চ্যাট বক্সে সরাসরি লিখতে পারো, অথবা স্যারের বক্তব্য শেষ হয়ে গেলে তোমরা নিজেদেরকে আনমিউট করে তারপরে সেখানে তোমাদের কোশ্চেনটা প্রেস করতে পারো। ইউটিউবেও তোমরা তোমাদের চ্যাট বক্সে যারা রয়েছে তারা চ্যাট বক্সে কোশ্চেনগুলো আরো তোমাদের যদি কোনো ইনকোয়ারি থাকে তাহলে সেটা সেখানে লিখতে পারো। আমরা চলে যাব সরাসরি স্যারের কাছে। জয়দীপ দা, নমস্কার। প্রথমেই ধন্যবাদ জানাই তন্ময়কে এত সুন্দর আজকের লেকচারের প্রথমেই এত সুন্দর একটা ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য। এবং আমি সবার প্রথমেই নেতাজি শতবার্ষিকী নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মহাশয়, ভূগোল বিভাগীয় প্রধান তন্ময় সর্দার, উপস্থিত অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং আমার স্নেহের ছাত্রছাত্রীদের শুভ সকাল জানাই। জানিয়ে আমি আজকের তোমাদের আজকের এই লেকচার সিরিজ যেটা আয়োজন করা হয়েছে, এটা কোনো ফর্মাল ক্লাস বা একটা পার্টিকুলার টপিক যেটা তোমাদের সিলেবাস ওরিয়েন্টেড আছে এরম বিষয়ে কোনো বক্তৃতা দেওয়ার প্ল্যাটফর্ম তো নয়। এটা বর্তমান সময়ে ঘটে চলা এবং ভূগোল বিষয়ে পড়াশোনা করতে গেলে প্রাসঙ্গিক এরম কিছু দিকের সাথে তোমাদেরকে পরিচিত করে তোলার একটা প্ল্যাটফর্ম। তো আশা করব আমার লেকচারে তোমরা যথেষ্ট অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে এবং তোমাদের যদি যে কোনো সময় যে কোনো প্রশ্ন থাকে সেটা আমাকে করবে এবং আমি যথাযথভাবে তার সমাধান করা বা তোমাদের উত্তর দিয়ে
তোমাদের কোয়ারিজ গুলোকে মেটানোর চেষ্টা করব। আচ্ছা, তো প্রথমেই আমার আজকের এই বিষয়ের উপস্থাপনার বিষয় হলো 21st সেঞ্চুরি আরবানাইজেশন, স্পেস, সোসাইটি অ্যান্ড কালচার। যেমনটা তন্ময় বলছিল যে আরবানাইজেশন, ভূগোল বিভাগ বা ভূগোল বিষয়ে পড়াশোনা করতে গেলে আরবান বা আরবানাইজেশন একটি ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা টার্ম। কিন্তু হঠাৎ কেন 21st সেঞ্চুরি আরবানাইজেশন? আমরা দেখতে পাই, যেমনটি আমার লেকচার শুরুর আগে তন্ময় অবতারণা করেছে, যে প্রাচীনকালে সেটা মিশরীয় সভ্যতা হোক, সিন্ধু সভ্যতা হোক, বা পরবর্তীকালে গ্রিসের সভ্যতা হোক বা রোমের সভ্যতা হোক, সব ক্ষেত্রেই আরবান এরিয়া বা আরবানাইজেশনের প্রভাব কিন্তু লক্ষ্য করা যায়। এবং আরবানাইজেশন বা আরবানাইজেশনের ফলে সৃষ্টি হওয়া এলাকাগুলোই কিন্তু সভ্যতাকে মূলত কন্ট্রোল করে চলেছে প্রাগৈতিহাসিক কাল থেকে। কিন্তু হঠাৎ তাহলে কেন এই 21st সেঞ্চুরি আরবানাইজেশনের উপরে আমি স্ট্রেস দিচ্ছি? ইউনাইটেড নেশনস, ওয়ার্ল্ড ব্যাংক বা অন্যান্য বিভিন্ন বিশ্বব্যাপী যে সমস্ত গবেষক সংস্থাগুলো রয়েছে বা যারা হিউম্যান ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন, তারা সকলেই একটা বিষয় লক্ষ্য করেছেন যে বর্তমানে আমাদের পৃথিবীর জনসংখ্যা প্রায় 7 বিলিয়ন, অর্থাৎ 7 বিলিয়নের কাছাকাছি। এবং পপুলেশন প্রজেকশনের বিভিন্ন নিয়ম দেখে বা বিভিন্ন সূত্র ধরে যেটা প্রেডিক্ট করা হচ্ছে যে 2050 সালের কাছাকাছি এই পপুলেশন দ্বিগুণেরও বেশি বেড়ে প্রায় 16 বিলিয়নে পৌঁছবে। এবং আরো ভয়ঙ্কর দিক যেটা হচ্ছে যে এই আগামী 30 বছরে যে এই পপুলেশন দ্বিগুণ হতে চলেছে, তার বৃহত্তম পোর্শনটা, তার গ্রেটেস্ট সেকশনটা কিন্তু পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা মূলত যে ডেভেলপিং কান্ট্রিজ রয়েছে, তাদের যে ছোট বড় মাঝারি আকারের বিভিন্ন নগর বা শহর রয়েছে, তার মধ্যেই কিন্তু কনফাইন্ড থাকবে। অর্থাৎ এই যে গ্রোয়িং পপুলেশন, দে উইল বি ফোকড ইনটু দ্য ভেরিয়াস সাইজড urban centers of different countries, particularly the developing countries. এবং একটা পরিসংখ্যানের মাধ্যমে যদি আমি দেখাতে চাই, তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারবো এই যে গ্রোয়িং পপুলেশন, দেখা যাচ্ছে 1900 সালে পৃথিবীর আরবান পপুলেশন ছিল 14%, মাত্র 14%, এবং এটা বাড়তে বাড়তে 2005 সালে এসে দাঁড়ায় 50%। এবং পরবর্তীকালে আরো বাড়তে বাড়তে আমাদের যেটা প্রেডিক্ট করা হচ্ছে পপুলেশন প্রজেকশনের নিয়মে, যে এই পপুলেশন, আরবান পপুলেশন বা আরবানাইজেশনের রেট 2050 সালে প্রায় 70% পৌঁছবে। অর্থাৎ একটা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হতে চলেছে। এখানে যদি তোমরা স্ক্রিনের দিকে লক্ষ্য রাখো, তাহলেই তোমরা দেখতে পাবে যে কিভাবে 14% একটা ছোট্ট সার্কেল দেখানো হয়েছিল, সেই সার্কেলটা কিভাবে সময়ের সাথে সাথে বাড়তে বাড়তে একটা 70% বৃহৎ সার্কেলে পরিণত হয়েছে। তো এবারে কিছু ফর্মাল কথায় যদি আমরা ফিরে যাই পটভূমিকার সাপেক্ষেই, তাহলে আমরা দেখতে পাবো যে ইউনাইটেড নেশন একটা কথা বলেছে, উই নিড টু রিথিঙ্ক আরবানাইজেশন ইন 21st সেঞ্চুরি। অর্থাৎ আরবানাইজেশন হচ্ছে, তা নিয়ে আমরা আলোচনা বহুদিন ধরে করছি। বিশেষ করে বিগত শতাব্দীর শেষের ভাগ থেকে আরবানাইজেশন নিয়ে আমরা কনসার্ন হয়ে পড়েছি। কিন্তু 21st সেঞ্চুরিতে এসে যখন আমরা দাঁড়িয়েছি, আরবানাইজেশনকে নিয়ে আমাদের নতুন করে ভাবতে হবে। কেন না, আরবানাইজেশন একটা এবং তার ফলে পৃথিবীর বিভিন্ন অংশে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে। সবকিছুই যে খারাপ হচ্ছে তা বলবো না, কিন্তু নতুন ভাবে নতুন পরিবেশের সাথে মানিয়ে নিতে গেলে যে ধরনের চেঞ্জেস গুলো আমাদের প্রয়োজন, সেগুলো আমরা কিভাবে আনবো, তার সাথেই তোমাদেরকে কিছু প্রেজেন্টেশনের উদ্দেশ্য। তো প্রথমেই আমি একটা উদাহরণের সাথে দেখাতে চাইছি। দেখো, এখানে একটা ভিডিও ছিল, ভিডিওটা
এই দেখো এখানে একটা ভিডিও দেখানো হচ্ছে, এটা 2014-15 সালের পরিপ্রেক্ষিতে তৈরি করা। বন্ধ হয়ে গেল। তো এই ভিডিওটার মধ্য দিয়ে তোমরা যেটা দেখতে পাবে যে কিভাবে একজন মহিলা দেখানো হয়েছে, এখানে তিনি টাইম মেশিনে চড়ে যত পেছনের দিকে চলে যেতে চাইছেন, তত ইউরোপিয়ান কনটেক্সটে কিভাবে আরবানাইজেশনটা হয়েছে এবং রুরাল এরিয়াস থেকে আমরা আরবান এরিয়াসে কিভাবে এসে পৌঁছেছি। এটা ফুল স্ক্রিন করলে প্লে হচ্ছে না, তাই আমি স্ক্রিনটাকে ছোট করেই দেখাচ্ছি। উপরের টাইম লাইনটার সাথে চেঞ্জগুলোকে তোমরা লক্ষ্য করবে, তাহলে বুঝতে সুবিধা হবে ইউরোপীয় সভ্যতার কিভাবে পরিবর্তন হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিকা দেখানো হচ্ছে এখন। মধ্যযুগীয় সভ্যতার কিছু নিদর্শন দেখানো হচ্ছে এখন। সামন্ততান্ত্রিক ব্যবস্থা। রুরাল এরিয়াসে আমরা ফিরে গেছি, যখন সভ্যতার একদম শুরুর পর্যায়ে, যখন মানুষ সবে সবে ডোমেস্টিকেশন শুরু করেছে, নগরের গোড়াপত্তন তখনও শুরু হয়নি। ঠিক আছে, আমি আবার তো কিভাবে দেখলাম বিবর্তনটা কিভাবে হয়েছিল। তো আমি আবার আমার পুরো লেকচারে ফিরে যাচ্ছি, ততক্ষণ স্ক্রিন শেয়ারিংটা হোক। তো আরবানাইজেশনের বিষয়ে ডিসকাস করতে গেলেই প্রথমে আমাদের জানা দরকার যে হোয়াট ইজ আরবান। কেননা টাইম আমাদের যে টার্ম সেটা হচ্ছে আরবানাইজেশন, অর্থাৎ প্রথমেই আসছে আরবান। তো আরবানাইজেশন নিয়ে ডিসকাস করতে গেলে আরবান কাকে বলি সেটা অবশ্যই জেনে নেওয়া প্রয়োজন। তো আরবান কাকে বলি সে নিয়ে ডিসকাস করতে গেলে পৃথিবীর বিভিন্ন অংশে বিভিন্ন দেশ বিভিন্ন ক্রাইটেরিয়ার উপরে নির্ভর করে কিন্তু এই আরবানের ডেফিনেশনটা দিয়েছে। তো ভারতেও এরকম একটা স্ট্যান্ডার্ড ডেফিনেশন রয়েছে। মূলত এই ডেফিনেশন গুলো জনসংখ্যার বিস্তার, জনসংখ্যার ঘনত্ব, শহরের পরিধি এর উপরই নির্ভর করে পৃথিবীর বিভিন্ন দেশ দিয়ে থাকে। তো আমাদের যেহেতু আমরা ইন্ডিয়ান কনটেক্সটে দেখবো, বা তোমরা সকলেই ভারতের অধিবাসী, তো ভারতীয় কনটেক্সটে যদি বলি, সেন্সাস অফ ইন্ডিয়ার মূলত 4টে ক্রাইটেরিয়া রয়েছে। নাম্বার 1 হচ্ছে সেই অঞ্চলটি কোনো একটি মিউনিসিপ্যালিটি, মিউনিসিপ্যাল কর্পোরেশন, নোটিফাইড এরিয়া, ক্যান্টনমেন্ট বোর্ড এই ধরনের কোনো প্রতিষ্ঠান দ্বারা শাসিত হতে হবে। এবং সেকেন্ডলি মিনিমাম 5,000 পপুলেশন থাকবে।
মোর দ্যান 400% পার স্কোয়ার কিলোমিটার পপুলেশন ডেন্সিটি হবে, এবং অ্যাটলিস্ট 75% অফ দ্য মেন ওয়ার্কিং পপুলেশন উইল বি এনগেজড ইন নন এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিস। এবং এই ডেফিনেশনের উপর ভিত্তি করে ভারতে মূলত স্ট্যাটুটারি টাউন গুলোকে আইডেন্টিফাই করা হয়। এবং দেখা যাচ্ছে 2011 সেন্সাস অনুযায়ী ভারতে মোট স্ট্যাটুটারি টাউনের সংখ্যা 4000-এরও অধিক, যা কিন্তু 2001 সালে ছিল প্রায় 3800, এবং এক্সপেক্ট করা হচ্ছে যে নেক্সট ইয়ার সেন্সাস হওয়ার কথা, কিন্তু হয়তো এই কোভিড প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য 2021-এ সেন্সাস করা যাবে না, কিছুটা ডিলে বা ডিফার্ড হবে। তো সেক্ষেত্রে হয়তো আমরা দেখতে পাবো, যা এক্সপেক্ট করা হচ্ছে, এটা 4500-এরও অধিকে এই সংখ্যাটা গিয়ে পৌঁছবে, হয়তো বা 5000-এও পৌঁছতে পারে, হু নোজ, হোয়াট এভার মে বি দ্য ফিগার। তো আরবানের পরে আমার না ফুল স্ক্রিন করে প্রেজেন্টেশন করতে কোনো একটা প্রবলেম হচ্ছে, জিনিসগুলো লোড হচ্ছে না। জয়দীপ দা, ওখান থেকে হাইড অপশনটা যদি করো নিচে। আমি ভাবছিলাম যে ফুল স্ক্রিনটাকে অফ করে যদি করি, হাইড করলে তো কিছুই দেখা যাবে না। হাইড করলাম, হচ্ছে নাকি? না। আচ্ছা ঠিক আছে, প্রবলেম নেই, এইভাবে করতে হতে পারে। আমি একবার চেষ্টা করি, কারণ আমি কিছু দেখতে পাচ্ছি না স্ক্রিনটা আমার এখানে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি একবার দেখে নিই। হ্যাঁ ঠিক আছে, আমি স্ক্রিন শেয়ারিং এ যখন প্রবলেম হচ্ছে, আমি স্ক্রিন শেয়ারিং ছাড়াই আপাতত কন্টিনিউ করি, একটু পরে আবার স্ক্রিন শেয়ারিংটা ট্রাই করব। ঠিক আছে, এখানে কোনোভাবে কপি হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো আমি স্ক্রিন শেয়ারিং ছাড়াই কন্টিনিউ করার চেষ্টা করছি, যেহেতু স্ক্রিন শেয়ারিং এ একটা প্রবলেম হচ্ছে। তো এর পরবর্তীকালে যেটা দেখা যাচ্ছে, আমি যেটা দেখাতে চেয়েছিলাম স্লাইডে, সেটা হচ্ছে ইন্ডিয়াতে আরবানাইজেশন কিভাবে হয়েছে। আমরা যদি জাস্ট 120 বছর পিছিয়ে গিয়ে 1900 সালের প্রথম থেকে শুরু করি, সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে 1901 সালে যখন সেন্সাসের যে ডেটা পাওয়া যায়, সেখান থেকে দেখা যাবে মাত্র 11% কাছাকাছি ছিল এই দ্য রেট অফ আরবানাইজেশন ইন ইন্ডিয়া। কিন্তু এই রেটটা বাড়তে বাড়তে প্রায় 31% অধিকে পৌঁছেছে 2011 সালের সেন্সাসে। মানে মাত্র 120 বছরে 20% মোট নাগরিকের 20% অধিক লোক আরবান এরিয়াতে এসে কিন্তু বসবাস করা শুরু করে। এটা ইন্ডিয়ার কনটেক্সটে যদি কনসিডার করি, আমি ইন্ডিয়ান কনটেক্সটে আসছি। এবং পরবর্তীকালে আরো একটি ভয়ঙ্কর চিত্র যেটা আমরা দেখতে পাচ্ছি, যে এই আরবানাইজেশনের ফলে অত্যন্ত বেশি পরিমাণে, আমি ফটোগুলো দেখাতে পাচ্ছি না, সরি, এবং অত্যন্ত বেশি পরিমাণে মানুষ এসে আরবান এরিয়ায় বসবাস করতে শুরু করছে। তারই উদাহরণস্বরূপ আমরা দেখতে পাই, বিভিন্ন জাস্ট ইন্টারনেট সার্চ করেই তোমরা দেখতে পাবে। আমার যদি পিপিটিটা আবার পুরনো অবস্থায় ফিরে আসে, আমি অবশ্যই দেখাবো যে ছোট ছোট শহর যেগুলো পাহাড়ের মাথায় পর্যন্ত অবস্থান করছে, যেমন সেটা আইজল হতে পারে, সেটা শিলং হতে পারে, সেটা গ্যাংটক হতে পারে, সেটা দার্জিলিং হতে পারে। এই ধরনের ছোট ছোট শহর যেগুলোর ওপর এনভায়রনমেন্টালি অত্যন্ত ভালনারেবল, সেই অঞ্চলে পর্যন্ত ঘিঞ্জি জনবসতি গড়ে উঠছে এই আরবানাইজেশনের ফলে, যেটা কিন্তু একেবারেই আমাদের কাছে কাম্য নয়। কারণ এই অধিক পরিমাণে জনসংখ্যার প্রেসারের ফলে এনভায়রনমেন্টের যে ন্যাচারাল ব্যালেন্স, সেই ন্যাচারাল ব্যালেন্সটা কিন্তু ডিস্টার্ব হতে পারে, এবং যেটা আমাদের যে কোনো হিউম্যান সিভিলাইজেশনের পক্ষেই কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। এ তো গেল বর্তমান অবস্থা এবং বর্তমান পরিপ্রেক্ষিত। এবার আমাদের আরবানাইজেশনের ডিটেলস বা ইন্ডিয়ার আরবানাইজেশনের ক্যারেক্টারিস্টিক্সের ইনডেপথ প্রবেশ করার আগে আমাদের আরেকটা জিনিস একটু যদি ডিসকাস করে নিতে চাই আমি, সেটা হচ্ছে আরবানাইজেশনের কিছু জেনারেল
ক্যারেক্টার থাকে বা আরবান সোসাইটিরও কিছু ক্যারেক্টার থাকে। তো এক্ষেত্রে যদি বলতে চাই, দেখো তোমরা একটা জিনিস অত্যন্ত সহজে যেটা জানতে পারবে, সেটা হচ্ছে আরবানাইজেশনই যখনই ঘটে অনেক নতুন সংখ্যক মানুষ কিন্তু আশেপাশের গ্রামীণ অঞ্চল, সেটা নিকটবর্তী হতে পারে, সেটা দূরবর্তী অঞ্চল হতে পারে, সেখান থেকে এসে একটা আরবান এরিয়া বসতি স্থাপন করতে পারে। তো দুভাবে এই প্রসেসটা হতে পারে। একটা হচ্ছে যেটা ডাইরেক্টলি আরবানাইজেশন, অর্থাৎ এক্সিস্টিং আরবান এরিয়ার মধ্যেই তারা বসবাস স্থাপন করলেন এবং তার ফলে টোটাল পার্সেন্টেজ অফ আরবান পপুলেশন কিন্তু ক্রমশ বাড়তে শুরু করছে, এটা হচ্ছে আরবানাইজেশন। এন্ড সেকেন্ডলি আরবান গ্রোথ হতে পারে। আরবান গ্রোথটা কি? আরবান গ্রোথ হচ্ছে টোটাল যে পপুলেশনের ফিগার সেইটার বৃদ্ধি পাওয়া। অর্থাৎ আরবানাইজেশন যদি বলি, ইন্ডিয়ার প্রেজেন্ট আরবানাইজেশন রেট মোর দ্যান 31%, অর্থাৎ টোটাল যে জনসংখ্যা রয়েছে আমাদের প্রায় 120 কোটি, তার মধ্যে 377 মিলিয়ন পপুলেশন কিন্তু আরবান। এটা যদি প্রপোর্শন করা হয় বা পার্সেন্টেজ করা হয় 31% এর মোর হবে, এটা আরবানাইজেশন রেট। এবং আরবান গ্রোথ যদি আমরা কনসিডার করি, সেক্ষেত্রে টোটাল কত সংখ্যক মানুষ আরবান এরিয়ায় বসবাস করছেন সেখানে কোনো পার্সেন্টেজ কনসিডার করা হয় না। যেমন 2001 সেন্সাসের পরিপ্রেক্ষিতে 285 মিলিয়ন পপুলেশন ছিল আরবান এরিয়ায় বসবাসকারী এবং সেটা বাড়তে বাড়তে 377 মিলিয়নে পৌঁছয় 2011, এবং সেটা পরবর্তী সেন্সাসে হয়তো 450 মিলিয়নেরও মাত্রাটা অতিক্রম করে যাবে। তো যেমনটা বলছিলাম, আরবানাইজেশন হলে একদিকে যেমন এক্সিস্টিং আরবান এরিয়াগুলোর মধ্যে বেশি পরিমাণে মানুষ আরো বসতি স্থাপন করে বসবাস শুরু করেন, এবং অন্যদিকে এক্সিস্টিং যে বড় বড় আরবান এরিয়া রয়েছে, মূলত মেট্রোপলিটন টাউন, ক্লাস 1 সিটিজ, তার সারাউন্ডিং এ কিন্তু ছোট ছোট আরবান সেন্টার গড়ে উঠতে শুরু করে। উদাহরণস্বরূপ যদি আমরা কলকাতা মেট্রোপলিটন এরিয়াকেই কনসিডার করি, দেখবে কলকাতা মেট্রোপলিটন এরিয়ারে কন্টিনিউয়াস 40টা আরবান সেন্টার রয়েছে কলকাতাকে ধরে। তার মানে কি, কলকাতা ছিল মূল সেন্টার, সভ্যতার প্রথম পর্যায়ে বা প্রথম যখন আরবান ডেভেলপমেন্ট এই ওয়েস্ট বেঙ্গলে শুরু হয়, কলকাতা কিন্তু গড়ে উঠেছিল। কিন্তু আস্তে আস্তে যখন বেশি পরিমাণে মানুষ সারাউন্ডিং এরিয়াজ থেকে বসতি স্থাপন করতে শুরু করেন এই কলকাতা এবং তার সারাউন্ডিং এরিয়াগুলোতে, তখন কিন্তু আশেপাশের ওই আরো 39টা আরবান এরিয়ার ডেভেলপমেন্ট শুরু হয়। তো এখন যদি ফার্দার কনসিডার করো, সেক্ষেত্রে দেখবে সল্ট লেক গঠন হয়েছে। সল্ট লেক ছাড়িয়ে নিউ টাউন, রাজারহাট, ও দক্ষিণ দিকে কলকাতার যদি যাও বারুইপুর, সোনারপুর, এই অঞ্চলগুলোতে কিন্তু নতুন ভাবে করছে। এটা হয়তো ভবিষ্যৎ দিনে আরো নতুন নতুন মিউনিসিপাল কর্পোরেশন এই অঞ্চলে গড়ে উঠবে। তো এটা গেল আরবানাইজেশন কিভাবে এফেক্ট করছে। তো আরবানাইজেশন তো এটা এফেক্ট করলো, কিন্তু আরবানাইজেশন কেন হচ্ছে? আরবানাইজেশন হচ্ছে আমরা সবাই জানি, আজকে ডিসকাস করছি 21st সেঞ্চুরিতে কিভাবে আরবানাইজেশন হচ্ছে, কিন্তু কেন হচ্ছে কারণগুলোকে তো জানতে হবে। আরবানাইজেশনের কারণ কি? আরবানাইজেশন, দেখো প্রত্যেকটা আরবান সোসাইটিরই কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকে, সেগুলো সব ক্ষেত্রে ইউনিক। কলকাতার যে ক্যারেক্টার বোম্বের তার ক্যারেক্টার নয়, আবার দিল্লির তাই ক্যারেক্টার নয়, নিউ ইয়র্কের তাই ক্যারেক্টার নয়, লন্ডনের তাই ক্যারেক্টার নয়, কিন্তু কিছু কমন বৈশিষ্ট্য থাকে আরবান এরিয়াগুলোর মধ্যে। ধরো আমি মানুষ, তুমি মানুষ, তন্ময় মানুষ, আরো এখানে যতজন পার্টিসিপেট করছে সবাই মানুষ, প্রত্যেকের মধ্যে কিছু ইউনিকনেস রয়েছে। এক একজন এক একভাবে পড়তে ভালোবাসি, এক একভাবে পোশাক পরতে তাদের ভালোবাসি, এক একজনকে দেখতে এক এক রকম, খাদ্যাভ্যাস এক এক রকম, কিন্তু তার মধ্যেও কিছু তো মিল রয়েছে। আমাদের সবার দুটো করে হাত রয়েছে, দুটো চোখ রয়েছে, দুটো কান রয়েছে। তো আরবান এরিয়ার ক্ষেত্রেও সেরকম কিছু ইউনিক ক্যারেক্টারিস্টিক্স থাকে। যেমন ইউনিক ক্যারেক্টারিস্টিক্স যদি আমি বলতে চাই, ধরো সেক্ষেত্রে তাদের ইতিহাস কিভাবে, ইতিহাসের সাথে তারা কিভাবে গড়ে উঠেছে, সেখানকার পপুলেশনের ক্যারেক্টারিস্টিক্স কিরকম, তাদের লাইফস্টাইল কিরকম, এই ধরনের ক্যারেক্টার তারা থাকে। কিন্তু তাদের মধ্যে মিল কিরকম দেখতে পাই না, তাদের মধ্যে মিল দেখতে পাই আমরা অ্যানোনিমিটি দেখতে পাই, তাদের মধ্যে কিছু লাইফস্টাইলের ডিফারেন্স দেখতে পাই, তাদের অকুপেশনটা রুরাল এরিয়া থেকে সম্পূর্ণভাবে আলাদা। তো এইভাবে যদি আমরা কনসিডার করতে শুরু করি, তো সেক্ষেত্রে আমরা দেখতে পারবো আরবানাইজেশনের যে কজ বা আরবানাইজেশনের যে মূল কারণ, সেই কারণগুলোকে আমরা মূলত দুভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে পুশ ফ্যাক্টর এবং দুই হচ্ছে পুল ফ্যাক্টর। ফার্স্টে যদি পুশ ফ্যাক্টর গুলোকে কনসিডার করি, পুশ অর্থাৎ ঠেলে দেওয়া, পুশ ফ্যাক্টর অফ মাইগ্রেশন পড়েছো, তেমনি একেবারেই প্রায় রিলেটেড পুশ ফ্যাক্টর অফ আরবানাইজেশন। অর্থাৎ পুশ ফ্যাক্টর বলতে সেই সমস্ত ফ্যাক্টর গুলোকেই বোঝায় যে ফ্যাক্টর গুলো মূলত রুরাল এরিয়াস থেকে এমন কিছু অসুবিধার সৃষ্টি করে যা মানুষকে আরবান এরিয়ায় মাইগ্রেট করতে
কিছুটা ইনফ্লুয়েন্স করে। যেমন রুরাল আনএমপ্লয়মেন্ট, স্বাধীনতার পরে একটা কমন ফিচার দেখা গেছে ইন্ডিয়ায়, ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট ইন এগ্রিকালচারাল সেক্টর। অর্থাৎ ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট বলতে যেটাকে বোঝায় ছদ্মবেশী বেকারত্ব। অর্থাৎ স্বাধীনতার পরে পপুলেশনের সংখ্যা বেড়েছে, ফ্র্যাগমেন্টেশন অফ ল্যান্ড হোল্ডিং বেড়েছে। ফ্র্যাগমেন্টেশন অফ ল্যান্ড হোল্ডিং মানে আগে হয়তো একজন চাষি চাষ করতেন, পরে তার যখন 3জন বা 4জন সন্তানের জন্ম হলো, তারা সবাইও কিন্তু ওই সেম জমিটাতেই চাষ করা শুরু করলেন। তার ফলে যেটা হলো, টোটাল জমির পরিমাণ কিন্তু বাড়লো না, জমি থেকে আয়ও বাড়লো না, কিন্তু তাদের জনসংখ্যা যেখানে হয়তো 5 জন ছিল সেখান থেকে 15 জন হয়ে গেল। অর্থাৎ তাদের যে চাহিদা, অর্থনৈতিক চাহিদা, সেই চাহিদা তারা পূরণ করতে সক্ষম হলো না। এই দেখো আমি আবার স্ক্রিনটা শেয়ার করতে পেরেছি, আইজলের একটা সিনারিও, আমি যেটা বলছিলাম যে কিভাবে আরবানাইজেশন এমনকি ছোট ছোট এনভায়রনমেন্টালি বা ইকোলজিক্যালি সাসেপ্টেবল এরিয়াগুলোকেও গ্রাস করে চলেছে। তো হ্যাঁ, ফুল ফ্যাক্টর এই ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট ইন এগ্রিকালচারাল সেক্টর, এটা অন্যতম একটা প্রধান কারণ ছিল। এরপরে আছে ল্যাক অফ অপরচুনিটি, অর্থাৎ সুযোগ সুবিধার অভাব। তোমরা সবাই জানো যে রুরাল ডেভেলপমেন্ট হচ্ছে, মডেল রুরাল এরিয়াজ ডেভেলপ করা হচ্ছে, কিন্তু কখনোই রুরাল এরিয়ার ডেভেলপমেন্ট আরবান এরিয়ার ডেভেলপমেন্টকে মিট করতে পারছে না। অর্থাৎ যাদের একটু ক্যাপাসিটি বিল্ডিং হচ্ছে, যাদের একটু প্রোপেন্সিটি রয়েছে যে আমরা বাইরে যেতে পারবো, আমরা মাইগ্রেট করতে পারবো, বা একটু শিক্ষিত হয়েছে, তারা কিন্তু সহজেই রুরাল এরিয়া ছেড়ে আরবান এরিয়ায় চলে যাচ্ছে। পুয়ার ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন অ্যান্ড অ্যাবসেন্স অফ মার্কেটিং ফেসিলিটি। এগ্রিকালচারের ডেভেলপমেন্টের জন্য কিন্তু ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন এবং মার্কেটিং এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কেননা এগ্রিকালচার ধরো আমরা করছি, কিন্তু শুধুমাত্র আমার গ্রামের মধ্যেই আমার প্রোডাক্টটাকে বিক্রি করলে বা কনজিউম করলে তো আমার অর্থনৈতিক কোনো মুনাফা হবে না। তার জন্য আমাকে নিকটবর্তী শহরে নিয়ে যেতে হবে। তার জন্য আমাদের কি চাই? রেল পরিষেবা। অনেক এলাকাতেই দেখবে সিঙ্গেল লাইন রেলের ফলে যে জায়গাটা যেতে আধ ঘন্টা লাগে সেটা যেতে 1.5 ঘন্টা 2 ঘন্টা লেগে যায়। রাস্তার হাল খুব খারাপ। বর্তমানে কিছু প্রজেক্ট সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট থেকে নেওয়া হয়েছে রুরাল কানেক্টিভিটিকে ইমপ্রুভ করার জন্য, যেমন প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা। তো এর মধ্যে কিন্তু তাও আরবান এরিয়ার তুলনায় রুরাল এরিয়ার কমিউনিকেশন নেটওয়ার্ক কিন্তু খারাপ। এবং রুরাল মার্কেট না থাকায় দেখবে, তোমরা যদি হলদিবাড়ির কনটেক্সটেই কনসিডার করো, দেখবে হয় বড় বড় প্রোডাক্টকে সেল করার জন্য হয় তোমাদেরকে জলপাইগুড়ি যেতে হয়, নয় সেখানকার চাষিদের শিলিগুড়ি যেতে হয়, নাহলে অ্যাটলিস্ট কুচবিহার যেতে হয়। তো এই যাতায়াতের জন্য কিন্তু তাদের একটা গুড কমিউনিকেশন নেটওয়ার্কের প্রয়োজন রয়েছে এবং লোকাল এরিয়ায় মার্কেট ডেভেলপমেন্টের প্রয়োজন রয়েছে। এই সবকটা ফ্যাক্টরের অ্যাবসেন্সই কিন্তু মানুষকে পুশ করে দিচ্ছে গ্রাম থেকে শহরের দিকে যেতে। অন্যদিকে পুল ফ্যাক্টর হচ্ছে আরবান এরিয়ার কিছু বিশেষ বৈশিষ্ট্য, যেগুলো মূলত আরবান এরিয়ার প্রতি মানুষকে অ্যাট্রাক্ট করতে সাহায্য করছে। যেমন জব অপরচুনিটিস। তোমরা সবাই জানো যে ভারতে, একটা কথা আমি বলে নিই, যে ভারতে বর্তমানে মিশ্র অর্থনীতি প্রিভেল করছে। যেখানে মিশ্র অর্থনীতি বলতে মূলত সরকারি সেক্টর, দেখবে তোমরা কিছু কিছু সরকারি সেক্টর রয়েছে, যেমন রেল রয়েছে, বিএসএনএল রয়েছে, হেলথ সার্ভিস রয়েছে, তেমনই তার সাথে কিন্তু প্রাইভেট সেক্টরের কো এক্সিস্টেন্স দেখতে পাচ্ছি। যেমন আইটি সেক্টরে কিন্তু প্রাইভেট সেক্টর রয়েছে, বিএসএনএল এর পাশাপাশি জিও, ভোডাফোন, এই ধরনের টেলিকমিউনিকেশন সেক্টরেও প্রাইভেট সেক্টর রয়েছে। এছাড়া রেলের বেসরকারীকরণের কিছু চিন্তা ভাবনা হচ্ছে। অর্থাৎ মিশ্র, অর্থাৎ সরকারি এবং বেসরকারি সেক্টরের কো এক্সিস্টেন্স রয়েছে। এবং বেসরকারি সেক্টরের যে মূল এমপ্লয়মেন্ট অপরচুনিটি, সেটা কিন্তু পুরোপুরি ভাবেই আরবান এরিয়াস কনসেন্ট্রেটেড। শুধুমাত্র আরবান এরিয়াস নয়, লার্জ আরবান এরিয়াস। সেকেন্ডলি হেলথ কেয়ার ফেসিলিটি। তোমরা হয়তো কমনলি দেখে থাকবে যে একটু বেটার চিকিৎসার জন্যই কিন্তু ছোট ছোট শহর বা গ্রাম থেকে বড় বড় শহর, নর্থ বেঙ্গলের শিলিগুড়িতে আসতে হয়, সাউথ বেঙ্গলের দুর্গাপুরে যেতে হয়, নয় কলকাতায় আসতে হয়। এডুকেশন ফেসিলিটির ক্ষেত্রেও সেম। আরবান অ্যামিনিটিস, আরবান ফেসিলিটি বিভিন্ন ধরনের, ধরো সাংস্কৃতিক ফেসিলিটি, বিভিন্ন ধরনের আরবান এরিয়া যেগুলো পাওয়া যাচ্ছে, সুইমিং পুলস থাকছে, পার্কস থাকছে, প্লেগ্রাউন্ড থাকছে, লাইটিং ফেসিলিটি থাকছে, স্ট্রিট লাইট থাকছে, অনেক ধরনের অ্যামিনিটিস রয়েছে যেগুলো আরবান এরিয়া শহরের রাস্তা দিয়ে হাঁটলেই দেখতে পাওয়া যায়, কিন্তু রুরাল এরিয়া এগুলো কমপ্লিটলি অ্যাবসেন্ট। এর ফলে এক ধরনের ইলিউশন মানুষের মনের মধ্যে সৃষ্টি হয় যে আমাকে ওই ভালো পরিস্থিতিটাকে অ্যাচিভ করতে হবে, আমাকে ওই আরো উন্নত জায়গায় গিয়ে থাকতে হবে। তার ফলে যে এক্সপোজার, গ্ল্যামার, এর অ্যাট্রাকশন কিন্তু বিশেষত ইয়ং জেনারেশনের কাছে এটা খুবই অ্যাট্রাকটিভ হয়ে ওঠে। দেখবে একটা কমন কথা আছে, বম্বে চলে যেতে চায় অনেকে, বম্বে গিয়ে অভিনয় করবো, সেখানে গ্ল্যামার ওয়ার্ল্ডের সাথে আমরা যুক্ত হয়ে যাব। অর্থাৎ
তার যে চাকচিক্য, সেখানে আদৌ জীবনযাত্রাটা আমাকে স্যুট করবে, আমি রুরাল এরিয়া থেকে সেখানে গিয়ে কি ভালো থাকতে পারবো? মানুষ কিন্তু এটা অনেক সময়তেই ভাবছে না, বরং তার যে বহিরাঙ্গিক যে চাকচিক্য সেটা দেখেই বেশি পরিমাণে তারা অ্যাট্রাক্টেড হয়ে যাচ্ছে। আবার একটা আরবান এরিয়া বা একটা আরবান এরিয়া কি করে ডেভেলপ করে, সেটা নিউ টাউন, রাজারহাট নিউ টাউন এবং সল্টলেক এরিয়ার আমি এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝাতে চাইছি। এখানেও একটা ভিডিও আছে, কিন্তু জানি না কেন ভিডিওগুলো চলছে না, চেষ্টা করছি আবার চালানোর। এখানেও টাইম লাইনটা একটু তোমরা লক্ষ্য করবে। 1984 সাল, এরিয়াটার পপুলেশন অত্যন্ত কম ছিল, বিশেষত এই অঞ্চলটা। দেখো সবুজ, শুধু সবুজ, শুধু মাঠ আর গাছপালা দেখতে পাওয়া যাচ্ছে। এটা স্যাটেলাইট গুগল আর্থ থেকে সিনারিওটা নেওয়া হয়েছে। 2010 সাল, আস্তে আস্তে এই অঞ্চলটাতে দেখো, এই অঞ্চলটাতে মূলত ফোকাস করবে হলুদ দিয়ে, কিভাবে ছোট ছোট অল্প অল্প বাড়িঘর গড়ে ওঠা শুরু হলো, কিছু রাস্তা হয়েছে। 2012 সাল আর একটু বেশি পরিমাণে বাড়ি দেখা যাচ্ছে বা কনস্ট্রাকশন দেখা যাচ্ছে। মূলত সল্টলেকের সেক্টর 5 অঞ্চল, এই অঞ্চলটা, এবং তার সাথে নিউ টাউন। 2015 সাল আরো অনেক কনস্ট্রাকশন শুরু হয়েছে, এখানে শুরু হয়েছে এবং এখানে অলরেডি হয়ে গেছে। 2020 সাল বর্তমান পরিস্থিতি, পুরো এলাকাটাই একদম ঘিঞ্জি জনবসতিতে পরিণত হয়েছে। এটা আমরা সবাই জানি, রাজরহাট নিউ টাউন কলকাতার ভিসিনিটিতে অবস্থিত, এবং এটা পুরোপুরি ভাবেই যে মাইগ্রেটেড পপুলেশন তাদের ফলেই হচ্ছে, যারা বেটার লাইফস্টাইলের জন্য সারাউন্ডিং এরিয়াস থেকে কলকাতা এবং সারাউন্ডিং এ বসতি স্থাপন করতে চাইছে। এবং তার ফলে কিছু আরবান অ্যামিনিটিস এর চিত্র আমি দেখাতে চাইবো। সেক্টর 5 মেট্রো স্টেশন গড়ে উঠেছে, নজরুল তীর্থ গড়ে উঠেছে অ্যামিনিটিস এর জন্য, রবীন্দ্র তীর্থ গড়ে উঠেছে এই অঞ্চলে, সিটি সেন্টার 2, এবং একমাত্র ইকোলজিক্যালি গুড থিং ইজ দ্য ইকো পার্ক। অর্থাৎ কি ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, কলকাতা, এইগুলিকে কনসেন্ট্রেট করেই কিন্তু মূলত আরবানাইজেশনের রেটটা বা আরবান গ্রোথটা ইন্ডিয়াতে দেখা যাচ্ছে। এবং দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্যারেক্টার্স রয়েছে আরবান ডেভেলপমেন্ট বা আরবান গ্রোথের ক্ষেত্রে ইন্ডিয়া। এক হচ্ছে যখন আরবান এরিয়াগুলি ডেভেলপ করে, মূলত বড় শহরকে কেন্দ্র করে অনেক ছোট ছোট আরবান এরিয়া। দেখো যদি নর্থ ইন্ডিয়ার দিকে আমরা কনসেন্ট্রেট করি বা এই সাউথ ওয়েস্ট ইন্ডিয়ার দিকে কনসেন্ট্রেট করি, পুরো কেরালাটায় দেখো কোনো বিশাল বড় সেন্টার কিন্তু নেই, কিন্তু কন্টিনিউয়াসলি দ্য কোস্টাল এরিয়া ইজ আরবানাইজড। সিমিলারলি কলকাতা সারাউন্ডিং আরবান এরিয়া, এইখানে উত্তরপ্রদেশের এই বেলটাকে যদি আমরা দেখি, বারাণসী, এলাহাবাদ, লখনৌ, এখানে পাটনা, এই যে গঙ্গা প্লেনটা রয়েছে, পুরো কন্টিনিউয়াস আরবান এরিয়া। অন্যদিকে আরেকটা অন্যতম ক্যারেক্টার হলো এমন অনেক এরিয়া, আন্ডার ডেভেলপড এরিয়া রয়েছে, যেখানে কিন্তু মাইলের পর মাইল, কিলোমিটারের পর কিলোমিটার হেঁটে গেলেও কোনো আরবান এরিয়া নেই। সেখানে মানুষকে কোনো আরবান ফেসিলিটি, এডুকেশন, হেলথের জন্য 100 কিলোমিটার 200 কিলোমিটার দূরেও যেতে হয়। রাজস্থানের ডেজার্ট, এই যে সেন্ট্রাল ইন্ডিয়ার প্লেটো রিজিয়ান, এই কর্ণাটকের কিছুটা এই পশ্চিমঘাট পর্বতমালা রেন শ্যাডো এরিয়া, এই নর্থ ইস্ট ইন্ডিয়ার অরুণাচল প্রদেশ, মণিপুর, মিজোরাম, মেঘালয়, অর্থাৎ এখানে উত্তরাখণ্ড, কাশ্মীর, অর্থাৎ যেখানে আরবান ডেভেলপমেন্টটা হয়েছে সেখানে অত্যন্ত বেশি পরিমাণে কনসেন্ট্রেশন হয়েছে আরবান এরিয়া, এবং যেখানে হয়নি তো সেখানে আরবান এরিয়া ডেভেলপমেন্টই হয়নি। তার ফলে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর প্রাইমেট সিটি ডেভেলপ করেছে। প্রাইমেট সিটি হয়তো তোমরা টার্মটার সাথে পরিচিত থাকবে, অর্থাৎ যেখানে সিটি গড়ে উঠছে সেখানে সেই একটা সিটির মধ্যেই অনেক ধরনের ফেসিলিটি কনসেন্ট্রেট করছে, অনেক বেশি পরিমাণে পপুলেশন ডেভেলপ করছে। তার ফলে সেই প্রাইমেট সিটির পরবর্তী যে ক্লাস 1 সিটি, ক্লাস 2 সিটিজ রয়েছে, তার মধ্যে কিন্তু কোনো প্যারিডি বা সামঞ্জস্য লক্ষ্য করা যাচ্ছে না। এই ডিসপ্যারিটি থাকার ফলেই একটা শহর ডিসপ্রপোর্শনেটলি লার্জ হয়ে যাচ্ছে, যেমনটা এখানে বড় বড় ডটগুলো, বড় বড় সার্কেলগুলো দেখাচ্ছে, এবং বাকি শহরগুলো বা নগর নয় যে অঞ্চলগুলো, রুরাল এরিয়াস গুলো অত্যন্ত আন্ডার ডেভেলপ থেকে যাচ্ছে। তো কনসিকুয়েন্সেস এর ফলে কি হচ্ছে? প্রথমে তো বললাম আরবান কনসেন্ট্রেশন বাড়লে আরবান পপুলেশন ডেন্সিটি বাড়ছে, ইনঅ্যাডিকুয়েট ইনফ্রাস্ট্রাকচার, অর্থাৎ প্রত্যেকটা এরিয়ারই একটা ধারণ ক্ষমতা থাকে। ধরো তোমার পাড়ায় 100 জন লোককে বসবাস করার মতো বাড়ি রয়েছে,
100 জন লোককে সাপোর্ট করার মতো ওয়াটার সাপ্লাই রয়েছে, কিন্তু সেখানে যদি হঠাৎ করে 10 বছরের মধ্যে 500 লোক এসে বসবাস করে, তখন সেখানে যে ইনফ্রাস্ট্রাকচার সেটা সেখানকার ক্যারিং ক্যাপাসিটিকে এক্সিড করে দেবে। তার ফলে কি হবে, মানুষ তার দৈনন্দিন জীবনে বেঁচে থাকার জন্য বা একটা কোয়ালিটি লাইফ লিড করার জন্য যে ধরনের সুযোগ সুবিধাগুলো প্রয়োজন তারা পাবে না। একটা এক্সাম্পল দেখো, ধারাবি এশিয়ার লার্জেস্ট স্লাম বম্বেতে অবস্থান করছে, যেখানে দেখবে তার ভিসিনিটিতে অনেক টল বিল্ডিংস দেখতে পাচ্ছ, তারপরেই ধারাবি। এই যে বিভিন্ন ক্ষেত্রে তোমরা শুনে থাকবে সোনার উপর কাজ করতে বা কটন টেক্সটাইলে কাজ করতে বিভিন্ন অঞ্চল থেকে মানুষ বম্বেতে মাইগ্রেট করছে, তারা কিন্তু গিয়েই প্রথমে এই বড় বড় বাড়িতে থাকার মতো ফিনান্সিয়ালি স্টেবল হয় না, কারণ এই বড় বড় বাড়িগুলোর পার মান্থ হয়তো এক একটা ঘরের ভাড়া 15,000 থেকে 20,000। তাদের ইনকামই নয় সেটা, তো কিভাবে তারা শুধুমাত্র হাউজিং এর জন্য এটা অ্যাফোর্ড করবে? তো সেক্ষেত্রে তাদেরকে এই ধারাভির মতো স্লাম এরিয়া, ঝুপড়ি এলাকা, এই যে এখানে আমি লিখেছি ফরমেশন অফ স্লামস এন্ড কোয়ার্টার সেটেলমেন্ট, বসতি স্থাপন করতে। আমাদের এখানেও দেখবে রেল লাইনের ধারে অনেক ঝুপড়ি, মূলত তারা মাইগ্রেট করে আসছে বিভিন্ন এরিয়া থেকে, তারা ওই বিভিন্ন র্যাক পিকিং অর্থাৎ জঞ্জাল সাফাই, বিভিন্ন লেবারের কাজ করছে, কনস্ট্রাকশন সেক্টর হতে পারে, বিভিন্ন হাউস হোল্ড ডোমেস্টিক ওয়ার্কার অর্থাৎ বাড়িতে বাড়িতে যারা পরিষেবা প্রদান করেন সেই ধরনের কাজ করে থাকে। তো যেটা বলছিলাম, ধারাবিতে একটা সার্ভে করে দেখা গেছে একটা 10 বাই 10 ফুটের বাড়িতে বা ঘরে 5 জনের অধিক লোক বসবাস করেন, অর্থাৎ হাউ আনহেলদি সিচুয়েশন ইজ দ্যাট। এবং আরো ভয়ঙ্কর কন্ডিশন যদি স্যানিটেশনের কথা আমরা চিন্তা করি, এখানে তো কোনো হাউস হোল্ড বেসিসে কোনো ড্রিঙ্কিং ওয়াটার কানেকশন বা স্যানিটেশন নেই, তাদেরকে পাবলিক টয়লেটের উপর ডিপেন্ড করতে হয়। এটা সার্ভে করে দেখা গেছে যে ধারাভিতে একটি পাবলিক টয়লেট পিছু 1400 জন মানুষ বসবাস করে। ক্যান ইউ ইমাজিন, সকালবেলা যদি টয়লেট বা ল্যাট্রিন অ্যাক্সেস করতে হয়, একটা টয়লেট অ্যাক্সেস করার জন্য 1400 লোকের লাইন পড়ে। এটা একটা অকল্পনীয় আনহেলদি সিচুয়েশন। স্লাম এবং স্কোয়াটার সেটেলমেন্ট, এগুলো ধারাবি সিচুয়েশন শুধু না, কলকাতার বড় বড় যে স্লাম রয়েছে, স্লাম পপুলেশন হাইয়েস্ট হচ্ছে দিল্লিতে, আরবান পপুলেশনের 17% স্লামে বসবাস করে, বম্বেতে 16% স্লামে বসবাস করে, কলকাতায় প্রায় 14% মানুষ স্লামে বসবাস করেন। প্রত্যেকটা আরবান এরিয়া, যদি শিলিগুড়িতেও যাও তোমাদের নিয়ারেস্ট বড় শহর, সেখানেও এই সেম চিত্র দেখতে পাবে। এবং এই যে আনহেলদি সিচুয়েশনের জন্য কনসিকুয়েন্স আসছে আমাদের পলিউশন, বাতাসে ধূলিকণার পরিমাণ বাড়ছে, যানবাহন থেকে ধূলিকণার পরিমাণ বাড়ছে, গঙ্গা এবং অন্যান্য নদীর জল দূষিত হয়ে পড়ছে, পানীয় জল ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে, ক্লাইমেট চেঞ্জ হচ্ছে। ক্লাইমেট চেঞ্জ টার্মটার সাথে তোমরা নিশ্চয়ই জড়িত রয়েছে, যে আমাদের অত্যন্ত সহজভাবে বলা হয় যে আরবানাইজেশনের ফলে টেম্পারেচার এবং রেনফলের ডিফারেন্স দেখা যাচ্ছে। আরবান এরিয়াগুলোর টেম্পারেচার বাড়ছে, রেনফলের আনসার্টেনটি বাড়ছে, কখনো হয়তো একসাথে হঠাৎ প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে গেল, কখনো আবার বৃষ্টি হচ্ছেই না। এবং রুরাল এরিয়াজের সাথে ক্লাইমেটের একটা ডিফারেন্স হওয়ার ফলে ন্যাচারাল যে হাইড্রোলজিক্যাল সাইকেল রয়েছে তার সার্কুলেশনটাকেও কিন্তু ডেভিয়েট করছে। আর ডিটেলসে যাচ্ছি না এই বিষয়টা। ইনক্রিজিং অ্যানোনিমিটি বলতে যেটা বোঝানো হয়েছে, অর্থাৎ আরবান এরিয়ায় দেখবে একটা বাড়ির ফ্ল্যাটে পাশাপাশি বাড়িতে বসবাস করছেন, কিন্তু কেউ কাউকে চেনেন না, তিনি কি করেন জানেন না, তিনি কোথা থেকে এসছেন জানেন না, অর্থাৎ কেউ কারোর নাম জানে না, তার সাথে সামাজিক কোনো সম্পর্ক নেই। এটা কিন্তু মানুষের সোশ্যাল ওয়েলবিইং এর জন্য অত্যন্ত অ্যাডভার্সলি ইম্প্যাক্ট হচ্ছে, যার ফলে মেন্টাল ইলনেস দেখা দিচ্ছে। এবং এই মেন্টাল ইলনেস থেকেই একটা অবশ্যম্ভাবী পরিণাম ক্রাইম, মেন্টাল ডিপ্রেশন থেকে ক্রাইম হচ্ছে এবং ফিনান্সিয়াল ক্রাইসিস থেকে ক্রাইম হচ্ছে। এবং ওভারঅল মোরাল ভ্যালু, অর্থাৎ আমাদের একটা ভ্যালু সিস্টেম রয়েছে না, যে আমার এটা করা উচিত, আমার একে রেসপেক্ট করা উচিত, আমার একে দেখলে উঠে দাঁড়ানো উচিত, আমার একে দেখলে রাস্তা ছেড়ে দেওয়া উচিত, এই সিস্টেমটার দিকে হচ্ছে। পাশের বাড়ির লোককে যদি আমি নাই চিনি, তাকে আমি কিভাবে রেসপেক্ট করব, তাই না? এই প্রবলেমটা কিন্তু আরবানাইজেশনের ফলে দিনকে দিন বাড়ছে এবং আরো বাড়বে ভবিষ্যতে। যারা মূলত আরবান কোরগুলোতে বসবাস করো, তারা এই প্রবলেমটার সাথে অত্যন্ত বেশি পরিমাণে ফ্যামিলিয়ার বলে আমি মনে করি। এছাড়া বেশি পরিমাণে বসতি স্থাপন হওয়ার ফলে ল্যান্ড প্রাইস বাড়ছে, ট্রাফিক কনজেশন বাড়ছে, অর্থাৎ গাড়ি ঘোড়ার পরিমাণ বাড়ছে। বড় বড় শহর, যদি কলকাতায় যাও, যদি হায়দ্রাবাদে যাও, হায়দ্রাবাদের ট্রাফিক সিচুয়েশন তো ভয়ঙ্কর, দিল্লির ট্রাফিক সিচুয়েশন ভয়ঙ্কর, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, গাড়ির লাইনে, মানুষের লাইনে নয়। কলকাতাতেও অনেক সময় এই ধরনের সিনারিও সৃষ্টি হতে পারে। তো এতক্ষণ আমি বললাম কজ কি, কনসিকুয়েন্সেস কি, এবং এখনকার সামাজিক পরিস্থিতিতে সব থেকে প্রমিনেন্ট যেটা ফ্যাক্টর যেটা আরবানাইজেশনকে এফেক্ট করছে, সেটা হচ্ছে গ্লোবালাইজেশন বা বিশ্বায়ন। দেখো দেখা হচ্ছে কানেক্টিভিটি, অর্থাৎ পৃথিবীর অংশ থেকে বিভিন্ন অংশ কানেক্ট হয়ে যাচ্ছে একটা অ্যারো দিয়ে। সেটা
গ্লোবালাইজেশন কি হচ্ছে, একটা সময় ছিল যেখানে আমাদের এই গ্লোবালাইজেশনের ইম্প্যাক্ট ছিল না, কানেক্টিভিটি এতটা স্ট্রং ছিল না, তখন আমরা ধরো পশ্চিমবঙ্গে যে পরিমাণে চাল উৎপাদন হচ্ছে সেটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের মানুষের কনজাম্পশন এবং পশ্চিমবঙ্গের এক অংশ থেকে আরেক অংশের মানুষকে বিক্রি করা এবং মুনাফা অর্জনের জন্যই ব্যবহার হতো। কিন্তু এখন গ্লোবালাইজেশনের ফলে সমগ্র পৃথিবী আমাদের হাতের মুঠোয় এসে গেছে। একটা ফেমাস অ্যাডভার্টাইজমেন্টে বলা হয়, দেখো করলো দুনিয়া মুঠি মে, অর্থাৎ কানেক্টিভিটিটা এমন জায়গায় চলে এসছে সমগ্র পৃথিবী আমাদের হাতের মুঠোয়। তার ফলে কি হচ্ছে না হচ্ছে, দেখো আমেরিকায় প্রস্তুত কোকোকোলা পেপসি আমাদের ইন্ডিয়াতে পপুলারিটি লাভ করছে। ইন্ডিয়ার ফেমাস যোগব্যায়াম বা শরীর চর্চার মেথড গুলো কিন্তু সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। ঠিক তেমন ভাবেই ধরো পেট্রোলিয়াম, আমাদের দেশে পেট্রোলিয়াম নেই, সেই পেট্রোলিয়াম আমরা নিয়ে আসছি ওয়েস্ট এশিয়ান কান্ট্রিজ থেকে। ঠিক তেমন ভাবেই চা আমরা রপ্তানি করছি পৃথিবীর বিভিন্ন দেশে। অর্থাৎ গ্লোবাল ইকোনমি, গ্লোবাল কালচার, গ্লোবাল লাইফস্টাইল পুরোটাই কিন্তু আমাদের হাতের মুঠোয় এসে গেছে এবং সেটা জাস্ট এখন একটা ক্লিক, টেকনোলজির একটা ক্লিক, এক মাউসের একটা ক্লিক, মোবাইলের একটা ক্লিকের সাহায্যে আমরা সারা পৃথিবীর কাছে ছড়িয়ে দিতে পারছি। এর সুফল রয়েছে, কুফল রয়েছে, এবং কিভাবে এটাকে আমরা ট্যাকেল করব আমি সেটা আস্তে আস্তে আসছি। তো পজিটিভ ইমপ্যাক্ট কি রয়েছে, কানেক্টিভিটি বাড়ছে, চাকরির সুযোগ সুবিধা, এমএনসি গুলো, ফরেন কোম্পানিজ, গুগল, মাইক্রোসফট তারা এসে ইন্ডিয়ায় বিনিয়োগ করছে, মডার্নাইজেশন, আমাদের চাকচিক্য বাড়ছে, মডার্ন হচ্ছে, আমরা নতুন টেকনোলজির সাথে পরিচিত হচ্ছে। এই যে দেখো বসে বসে আমি কানেক্টিভিটি, তোমরা কুচবিহারে বেশিরভাগই তোমরা হলদিবাড়িতে রয়েছো বা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্তে রয়েছি, আমি হুগলি জেলায় বসে তোমাদের সাথে কানেক্ট করতে পারছি। ঠিক একইভাবে এটা সারা পৃথিবীর সাথে এইভাবে কানেক্ট করাটা সুবিধা। স্পিড, আমাদের লাইফে গতি বেড়ে গেছে। ফোন এসেছিল প্রথমে, আমরা একটা কথা যেখানে চিঠি লিখলে 7 দিনে যেত, জাস্ট একটা ফোন কলের মধ্যে আমরা এখান থেকে পৃথিবীর যে কোনো প্রান্তে আমরা কানেক্ট করে দিতে পারছি, একটা টেক্সট মেসেজ করে দিতে পারছি, ভিডিও চ্যাটিং করতে পারছি। এর সাথে সাথে একটা আসছে প্রাইভেটাইজেশন, বেসরকারীকরণ। দেখবে রেলের বেসরকারীকরণ, বিএসএনএল এর বেসরকারীকরণ, এই ধরনের কথাগুলো আসছে। অর্থাৎ প্রাইভেট সেক্টরের বিভিন্ন ক্ষেত্রে প্রবেশ ঘটেছে। আগে যে কাজগুলো সরকার তারা ডাইরেক্ট করতো, সেটা কোনো ক্ষেত্রে জয়েন্ট ভেঞ্চার, কোনো ক্ষেত্রে পুরোপুরি ভাবে প্রাইভেট কোম্পানিজ গুলোকে দিয়ে তারা করাতে আগ্রহী হয়ে পড়ছে। আর নেগেটিভ ইম্প্যাক্ট কি আসছে, ডুয়ালিজম, অর্থাৎ দ্বৈত সত্তা, রুরাল আরবান ডিফারেন্স বাড়ছে, ধনী গরিবের মধ্যে ডিফারেন্স বাড়ছে, ডিস্ট্রাকশন অফ ইন্ডিজিনাস কালচার। যেমন ধরো একটা কালচারাল অ্যাট্রিবিউটস ছিল যে কুচবিহারের এক ধরনের কালচার, মালদার এক ধরনের কালচার, পশ্চিম পাট্টার পুরুলিয়ার এক ধরনের কালচার, আবার কলকাতার এক ধরনের কালচার। কিন্তু যখনই গ্লোবালাইজেশন হচ্ছে সব কালচার মিলেমিশে এক হয়ে যাচ্ছে, তার ফলে লোকাল যে আইডেন্টিটি এটা কিন্তু অনেক অংশে লস হতে পারে। যেমন পুরুলিয়ার ছৌ নাচের সাথে পুরুলিয়ার এখন আধুনিক যুবকরা পাঞ্জাবের ভাংড়ার সাথে পরিচিত হচ্ছে, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের জ্যাজের সাথে পরিচিত হচ্ছে, ব্রাজিলিয়ান সালসার সাথে পরিচিত হচ্ছে। তার ফলে একদিকে যেমন সারা পৃথিবীর জিনিসটা জানতে পারছে, তেমন ভাবেই পুরুলিয়ার যে ছৌ নাচ তার গুরুত্ব কিন্তু অনেক অংশে কমে আসতে পারে। জব ইনসাইডারাইজেশনের ফলে কিন্তু জব ইনসিকিউরিটি বাড়ছে, যেখানে পুরোটাই মার্কেট অর্থনীতি, অর্থাৎ আমার লাভ হলে আমি রাখবো, লস হলে আমি, রেল লাভ হচ্ছে রেলকে ছেড়ে দেবো প্রাইভেট, কিন্তু এর ফলে মানুষের কি ক্ষতি হবে এটা কিন্তু দেখা হচ্ছে না। অর্থাৎ রেলের প্রাইভেটাইজেশন হচ্ছে, সরকার হয়তো ভাবছে রেলের প্রাইভেটাইজেশন আমি করে দেবো বা বিএসএনএল এর বেসরকারি করে দেবো, বিএসএনএল কে তুলে দেবো, কিন্তু যে প্রাইভেট সেক্টর এখানে প্রবেশ করবে সে তো রেলে যে 5 টাকার টিকিট ছিল সেটাকে 15 টাকা করে দেবে। তার ফলে সাধারণ মানুষ, দিন আনা দিন খাওয়া খেটে খাওয়া মানুষের কি সবসময় সেটা অ্যাফোর্ড করা সম্ভব হবে? এই বিষয়টা তোমরা একটু ভেবে দেখবে। এছাড়া কন্ট্রাস্টিং লাইফস্টাইল, যারা আরবানাইজেশন বা এই ধরনের গ্লোবালাইজেশনের ইম্প্যাক্ট গুলোর সাথে পরিচিত হতে পারছে তাদের এক ধরনের লাইফস্টাইল হচ্ছে, এবং যারা হতে পারছে না তারা কিন্তু পিছিয়ে পড়ছে। তার ফলে একটা ডিজিটাল ডিভাইড তৈরি হচ্ছে। আরেকটা চিত্র আরবানাইজেশন কিভাবে হচ্ছে বা গ্লোবালাইজেশনের ইম্প্যাক্ট, এই চিত্রটার সাথে তোমরা নিশ্চয়ই পরিচিত, বিশ্ব বাংলা গেট, যেটা 2019 সালের 31শে জানুয়ারি উদ্বোধন হয়েছে নিউটাউনের নারকেল বাগানে। এটা একটা রেস্টুরেন্ট গড়ে তোলা হয়েছে। এটা একটা আরবানাইজেশন বা গ্লোবালাইজেশনের ইম্প্যাক্ট বলতে পারো। তো এই এলাকাটা আগে কেমন ছিল সেটা আমাদের জানা প্রয়োজন। দেখো 2020 সালে এই বিশ্ব বাংলা গেটটা গড়ে ওঠার পরে গুগল আর্থের ইমেজারিতে এখন কিরম চিত্র, এবং সেখানে একটা মেট্রো রেল কনস্ট্রাকশনও হচ্ছে। এর আগে যদি আমরা পিছিয়ে যাই 2017 লক্ষ্য করো, একবার 2020-তে এই জায়গাটাও দেখো, এই জায়গাটা এবং এই অঞ্চলটাও দেখবে। 2016 দেখবে এই অঞ্চলটা পুরোপুরি ফাঁকা, এই এরিয়াটাও পুরোপুরি ভাবে ফাঁকা। বিশ্ব বাংলা গেটের কনস্ট্রাকশন শুরু হয়নি, মেট্রো রেলের কনস্ট্রাকশন সবেমাত্র স্টার্ট হয়েছে। এবং আরো পেছনে আমরা যদি চলে যাই 2015 সালে দেখবে কোনোটাই নেই। অর্থাৎ
এইখানটার এই যে ইম্প্যাক্ট গুলো, গ্লোবালাইজেশনের ইম্প্যাক্ট, এগুলো কম। ডাইরেক্টলি শুধুমাত্র গ্লোবালাইজেশনের ইম্প্যাক্ট এটা আমি বলবো না, এটা ডেভেলপমেন্টের কিছুটা প্রয়োজনীয়তাও থাকে, কিন্তু এই যে ল্যান্ডস্কেপ, একটা ছোট ল্যান্ডস্কেপের কিভাবে মাত্র এটা কয়েক মিটার বাই কয়েক মিটার এরিয়া, এই ম্যাক্সিমাম 100 মিটার বাই 100 মিটার না, এটা হয়তো 300-400 মিটার বাই 300-400 মিটার এরিয়া হবে। এইখানের এই ক্ষুদ্র পরিধিতেই কিভাবে র্যাপিডলি 2015 থেকে 2020-র মধ্যে ল্যান্ডস্কেপটা চেঞ্জ হয়ে গেছে। তো এত গেল সুবিধা অসুবিধা সব, কিন্তু আমাদের তো বেঁচে থাকতে হবে, সোসাইটি সিভিলাইজেশনকে টিকিয়ে রাখতে হবে। কিভাবে আমরা বেঁচে থাকবো? দেখো, প্রাচীন ভারতীয় সভ্যতায় বা প্রাচীন ইন্ডিয়ার লিটারেচারে 3টে ওয়ার্ডের কথা আমরা শুনে থাকি, সবাই শুনেছো এই ওয়ার্ড গুলো। সত্যম মানে সাস্টেনেবল, শিবম মানে এফিশিয়েন্ট, এবং সুন্দরম মানে অ্যাস্থেটিক্স। প্রাচীন ভারতীয় সভ্যতা বা লিটারেচার কিন্তু সত্যম, শিবম, সুন্দরম, সাস্টেনেবল, এফিশিয়েন্ট এবং অ্যাস্থেটিক্স, এই 3টে বিষয়ের উপরেই নির্ভর করেছিল। সাস্টেনেবিলিটির মূলত 4টে অ্যাসপেক্ট আছে: ইকোলজিক্যাল, ইকোনমিক, সোশ্যাল, অ্যাডমিনিস্ট্রেটিভ। ইকোলজিক্যাল সাস্টেনেবিলিটি বলতে আমরা যেটা বোঝাই, অর্থাৎ প্রকৃতির একটা নির্দিষ্ট ধারণ ক্ষমতা রয়েছে, প্রকৃতি আমাদেরকে জল দিচ্ছে, বায়ু দিচ্ছে, ভূমি দিচ্ছে, সব রেজিস্ট্রেশন, সেফটি অ্যান্ড সিকিউরিটি, পুলিশ সিস্টেম, প্রাইভেট সিস্টেম, যাতে আমরা একটা সিকিউর লাইফ লিড করতে পারি। এরকম না যে আমি বাড়ি ছেড়ে একদিনের জন্য থাকলাম না, আমার বাড়িটা এসে দেখলাম পুরো খালি হয়ে গেছে, রাস্তায় আমি হাঁটতে বেরিয়েছি, আমার কপালে কেউ বন্দুক থেকে জিনিস চুরি করে নিয়ে চলে যাচ্ছে। এই ধরনের পরিস্থিতি একেবারেই কাম্য নয়। এবং সবার ওপরে ডিজাস্টার ম্যানেজমেন্ট। তোমরা সবাই ডিজাস্টারের সাথে যুক্ত না, ডিজাস্টার টার্মটার সাথে তোমরা পরিচিত, অর্থাৎ বিভিন্ন ধরনের কারোর মাইকটা অন হয়ে গেছে, আমার কথাটা ইকো আসছে। লিপন সাহো, কিছুদিন আগে আমফান হলো, কলকাতা ম্যাসিভলি ডিস্ট্রয়েড হয়েছিল এই আমফানের ফলে। কিন্তু আমাদের যদি ডিজাস্টার ম্যানেজমেন্ট পরিকাঠামোটাকে এমন করতে হবে যে 7 দিনের মধ্যে কি 10 দিনের মধ্যে সেই গাছগুলোকে কেটে সরিয়ে ফেললাম, যেখানে যা জঞ্জাল জড়ে রয়েছে সরিয়ে ফেললাম, যে সমস্ত মানুষরা এর ফলে এফেক্টেড হয়েছে তাদেরকে আমরা রিহ্যাবিলিটেট করতে পারলাম, ফিনান্সিয়াল কিছুটা সাপোর্ট দিতে পারলাম। এই ম্যানেজমেন্ট সিস্টেমটা থাকা প্রয়োজন সমস্ত শহরের ক্ষেত্রে। আর্থকোয়েক হতে পারে, ফ্লাড হতে পারে, সাইক্লোন হতে পারে, সুনামি হতে পারে, তার জন্য কিন্তু আমাদের প্রস্তুত থাকতে হবে। তো এফিসিয়েন্সির পরে আসছে অ্যাস্থেটিক, বিল্ডিং হাইট মেনটেন করা প্রয়োজন, পার্ক এবং ওপেন প্লেস গুলোকে যথেষ্টভাবে মেনটেন করা প্রয়োজন, ডিমার্কেশন করে দেওয়া উচিত, এই অঞ্চলটা পার্ক, এই অঞ্চলটা গ্রিন প্লেস, এই অঞ্চলটা প্লে গ্রাউন্ড। তারপরে আসছে পাবলিক স্কোয়ার। প্রত্যেকটা অঞ্চলেই দেখবে রোড জংশন বা পাবলিক কিছু স্কোয়ার থাকে যেগুলো যথেষ্ট মেনটেনের প্রয়োজন। কমার্শিয়াল সাইন, দেখো ছোট্ট ছবি রয়েছে এখানে, কমার্শিয়াল সাইন্স গুলো রয়েছে, অনেক কোম্পানির অ্যাড দেখতে পাবে, কিন্তু সফল হয়েছে না, ভীষণ খারাপ লাগছে জিনিসগুলো। আমি পরে আরেকটু দেখাবো, তাহলে বুঝতে পারবে কম্পারিজনটা। তারপরে আসছে পাবলিক সাইনেজ। এই কলকাতার একটা ছবি, কমার্শিয়াল লাইব্রেরি বিল্ডিং। কমার্শিয়াল লাইব্রেরি বিল্ডিংটা কোন দিকে, সেই দিকে কিন্তু একটা অ্যারো দেওয়া রয়েছে, অর্থাৎ লোকের যাতে বুঝতে সুবিধা হয়। এবং কালচারাল হেরিটেজ, প্রত্যেকটা এরিয়ারই একটা কালচারাল হেরিটেজ রয়েছে। এখানে কুচবিহার রাজবাড়ির একটা ছবি দেওয়া রয়েছে, সেই কালচারাল হেরিটেজ। কুচবিহার রাজবাড়ি রয়েছে, কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল রয়েছে, দিল্লিতে রয়েছে, বম্বে গেটওয়ে অফ ইন্ডিয়া রয়েছে। তো প্রত্যেকটাই যে নিজস্ব কিছু কালচারাল অ্যাট্রিবিউটস রয়েছে, এগুলোকে কিন্তু আমাদের প্রিজার্ভ করা এবং চেষ্টা করা, গ্লোবাল মার্কেটে প্রমোট করা, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রয়েছে আরবান ডেভেলপমেন্টের ক্ষেত্রে। এই দেখো, কত দেখিয়েছি, যেমন রাজস্থানের এটা একটা চিত্র, রাস্তায় অ্যারো, এখানে একটা বাড়ি ইন্দোনেশিয়ার চিত্র, মানকি ক্রসিং, একটু এলিয়েন্ট ক্রসিং থাকে। লন্ডনে এটা পার্কিং লট। কলকাতায় ডু নট স্পিড, থুতু ফেলিবেন না, কিন্তু ছবিটায় দেখো তার উপরেই লোকে থুতু ফেলেছে। এটা আমাদের এতটা ভালো অ্যাওয়ারনেস লেভেল আর তার একটা জ্যান্ত উদাহরণ। এই বলছিলাম কমার্শিয়াল সাইনেজ। শ্যামবাজার 5 মাথার মোড়ের চিত্রটা ভাবো, আর নিউ ইয়র্কে
টাইম স্কোয়ারের চিত্রটা ভাবো আর ব্যাংককের এই রাস্তাটার চিত্রটা ভাবো, কোনটা ভালো লাগছে? হ্যাপাজার্ড ওয়েটটা ভালো লাগছে না এই ধরনের অর্ডারলি ম্যানারের চিত্রটা ভালো লাগছে? এখানেও কালচারাল হেরিটেজ রয়েছে পুরুলিয়া, এবং এটাও আরেকটা পাবলিক সাইনেস, কিন্তু আমি এক্সাম্পল দিয়ে দেখালাম। তো আরবান এরিয়ার এই ধরনের পরিস্থিতি, এই যে মেইনটেইন কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে এটা করার জন্য যে সিস্টেমটা রয়েছে সেটা হচ্ছে শাসন ব্যবস্থা বা গভর্নেন্স, যেটা আগে আমরা আরবান এরিয়াতে এখনো আমাদের দেশে যেটা ভাবি যে আরবান এরিয়ার ডেভেলপমেন্ট মানে মিউনিসিপ্যালিটি বা গভর্নমেন্টের সব দায়িত্ব গভর্নমেন্টের, ও গভর্নমেন্ট যা করবে সেটাই হবে, আমার কথা কে শুনবে? কিন্তু বাস্তবিক চিত্রটা কিন্তু নয়, সেটা কাম্য নয়। 1992 সালে 74 অ্যামেন্ডমেন্ট হয়েছিল ইন্ডিয়ান কনস্টিটিউশনে, তার মধ্যে দিয়ে যেটা বলা হয়েছিল সাধারণ মানুষের ক্ষমতায়ন দেওয়া হয়েছে, যেখানে শুধুমাত্র গভর্নমেন্ট না, তার সাথে অন্য গভর্নমেন্ট, সিটিজেন, নাগরিকরা এবং বিজনেস যারা সেখানে বিজনেস করছে সবাইকে নিয়ে এমন একটা সিস্টেম চলবে যেখানে তারা সবাই একত্রিত ভাবে কাজ করবেন সেই এলাকাটা ডেভেলপমেন্টের জন্য। মানে আমার তোমার প্রত্যেকের মতামত নেওয়া হবে যে তোমার এলাকায় ডেভেলপমেন্টের জন্য কি হয়। যদিও বাস্তবিক পক্ষে এটা খুবই কম হয় আমাদের দেশে, তো এটাই কাম্য পরিস্থিতি। সুস্থায়ী উন্নয়নের জন্য এই পরিস্থিতিটাকেই আমাদেরকে গড়ে তুলতে হবে, কারণ এই আরবান গভর্নেন্সই হচ্ছে আরবান ডেভেলপমেন্টের মায়ের মতো। অর্থাৎ তোমরা যদি সিম্পলি ভাবো যে একটা বাচ্চা জন্মের আগে এবং পরে বা তার বড় হয়ে ওঠার ক্ষেত্রে মায়ের রোলটা কিরকম, মা নার্চার করে, সেলফলেসনেস থাকে, অর্থাৎ নিজের কথা ভাবে না, কিন্তু সেই বাচ্চাটারই কিসে ভালো হবে কিসে খারাপ হবে সেইটাই ভাবেন, এবং সর্বদা প্রস্তুত থাকেন তাকে একটা সুন্দর ভবিষ্যতের উপহার দেওয়া এবং তাকে প্রতিকূল পরিস্থিতি থেকে রক্ষা করা। ঠিক তেমন ভাবে এই গভর্নেন্স সিস্টেমটা এমন হওয়া উচিত যেটা এই আরবান ডেভেলপমেন্টকে সব সময় নার্চার করবে সেলফলেসনেসলি। অর্থাৎ যারা এই কাজের সাথে যুক্ত থাকবেন তারা নিজের কাজের থেকে আরবান এরিয়ার ডেভেলপমেন্ট, আরবান যে পপুলেশন রয়েছে তাদের ডেভেলপমেন্টের জন্য প্রিপেয়ার্ড থাকবেন যে কোনো পরিস্থিতিতে। তো তোমরা সবাই জানো এটা থাকার জন্য কিছু কাজকর্ম বা কিছু ইন্টারলিঙ্কেজেস এর প্রয়োজন রয়েছে, যেমন কম্পিউটারের সফটওয়্যারের কাজ করতে গেলে সফটওয়্যার, হার্ডওয়্যার, সিস্টেম, ডেটা, সব ইন্টারনেট কানেক্টিভিটি সবকিছু লাগে। তেমন আরবান ডেভেলপমেন্টের ক্ষেত্রেও যদি এরকম আমরা কনসিডার করি যে হার্ডওয়্যার হলো ইনফ্রাস্ট্রাকচার, সফটওয়্যার হলো গভর্নেন্স সিস্টেম, ইনফরমেশন সিস্টেম হলো ডেটার উপর বেস করে রয়েছে, এছাড়া রয়েছে সিটিজেনদের ওয়েলফেয়ারের সিস্টেম, এছাড়া রয়েছে প্রসিডিওরের মধ্যে রয়েছে পিপলের কথা যখন আমরা ভাববো তখন সিটিজেন এবং মিউনিসিপ্যাল অ্যাডমিনিস্ট্রেশনের কথা ভাবতে হবে, এবং প্রসিডিওরের মধ্যে রয়েছে আবার কিছু একটা প্রবলেম হলো, নেটওয়ার্কের মধ্যে কমিউনিকেশন এবং প্রসিডিওরের মধ্যে যে ইন্টারলিঙ্কেজ গুলো আমরা দেখতে পাই আরবান এরিয়ার মধ্যে, বিভিন্ন যেটা বলছিলাম সমাজের বিভিন্ন অংশের মানুষ, বিভিন্ন সোসাইটির মানুষ বা বহির্বিশ্বেরও বিভিন্ন অংশের সাথে এই যে ইন্টারলিঙ্কেজেস গুলো, এগুলোই কিন্তু প্রসিডিওরের মূল বিবেচ্য বিষয়। তো এরপরে আরেকটা, আর আমি ডিটেলসে আলোচনার দিকে এইদিকে আমি যেতে চাইছি না, লেন্দি হয়ে যাবে। তো আরেকটা বর্তমানে একটা খুব কমন ফিচার আমরা যেটা দেখতে পাচ্ছি যে টেকনোলজির অ্যাপ্লিকেশন খুব বেড়ে যাচ্ছে, সেটা আমাদের দৈনন্দিন জীবনের ট্রান্সপোর্ট কমিউনিকেশন সিস্টেম হতে পারে, কমার্শিয়াল অ্যাক্টিভিটিস এর হতে পারে, সেটা হতে পারে আমাদের ডেলি, ধরো অ্যামাজন, ফ্লিপকার্ট, এগুলোকে ইউজ করে আমাদের দৈনন্দিন সমস্ত জিনিস পাচ্ছি, ওলা, উবের, এর মাধ্যমে আমরা ট্রান্সপোর্ট কমিউনিকেশন সিস্টেমকে রেগুলেট করছি, মোবাইল ফোন ইউজ করে আমরা বহির্বিশ্বের সাথে কমিউনিকেট করতে পারছি, ব্যাংকিং সিস্টেম, নেট ব্যাংকিং করতে পারছি। তো এগুলো হচ্ছে অবশ্যম্ভাবী পরিণাম, এবং এই টেকনোলজিকেও আমাদেরকে এমন ভাবে ইউজ করতে হবে যাতে আরবান গভর্নেন্সটাকেও মানুষ বাড়িতে বসে অ্যাক্সেস করতে পারে, মানুষ তার মনের ভাবটাকে প্রকাশ করতে পারে, সেক্ষেত্রে কোনো পলিটিক্যাল হিন্ডারেন্স না আসে এবং সেক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন না হয়। তো এই হলো মূল বিবেচ্য বিষয় যে কিভাবে আমরা আরবান সোসাইটিকে কন্ট্রোল করব। এবং লাস্টে আরেকটা ফেনোমেনা যেটা ইউরোপে অলরেডি স্টার্ট হয়েছে, আমাদের দেশেও স্টার্ট হচ্ছে, সেটা হচ্ছে কাউন্টার আরবানাইজেশন। কাউন্টার আরবানাইজেশনে কি দেখছি, যা কলকাতায় যদি কনসিডার করি 2001 থেকে 2011 সালের সেন্সাসে দেখা গেছে মূল যে কলকাতা শহরের জনসংখ্যা তা কিন্তু বাড়েনি, তা ক্রমশ হ্রাস পাচ্ছে। এর কারণ কি, মেইন সিটি সেন্টারে এত কনজেস্টেড হয়ে যাচ্ছে, ল্যান্ড প্রাইস হাই হয়ে যাচ্ছে, পলিউশন এত বেশি হয়ে যাচ্ছে যে মানুষ সেই অঞ্চলে বসবাস করতে আর প্রেফার করছেন না। সেক্ষেত্রে তারা কি করছেন, তারা সেক্ষেত্রে যেটা করছেন, তারা নতুন অঞ্চল যেগুলো মূল শহর থেকে একটু দূরে, ওই যে নিউ টাউন দেখালাম, এরকমই প্ল্যান টাউন সারা ভারতেই গড়ে তোলা হচ্ছে। যেমন বোম্বের ক্ষেত্রে যদি কনসিডার করি সেক্ষেত্রে দেখবে লাভাসা,
দিল্লিতে ক্ষেত্রে কনসিডার করলে সেক্ষেত্রে দেখবে দ্বারকা, তারপরে পশ্চিমবঙ্গেও এর আগে কল্যাণী, দুর্গাপুর এই ধরনের প্ল্যান্ট সিটি বা টাউন গড়ে তোলা হয়েছে, যেটাকে কাউন্টার আরবানাইজেশনের মধ্যে ফেলা হচ্ছে। অর্থাৎ কাউন্টার আরবানাইজেশন বলতে যেটা বোঝানো হচ্ছে যে মূল নগরের কেন্দ্র থেকে বাইরের দিকে মানুষ শিফট করছে, যাদের একটু অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য রয়েছে তারা একটু ভালো পরিবেশ পেতে চাইছেন। হয়তো ভবিষ্যতে আমাদের দিকেও এই ধরনের টেন্ডেন্সি গুলোই আসবে এবং কাউন্টার আরবানাইজেশনই আমাদের অবশ্যম্ভাবী পরিণাম হবে এই আরবানাইজেশনের ইল এফেক্ট গুলো থেকে মানুষকে বাঁচানোর জন্য। এবং সর্বাগ্রে আমাদের যেটা মনে রাখা প্রয়োজন যে ডেভেলপমেন্টটা হচ্ছে মানুষের জন্য। আরবান সিস্টেমটাকে যদি আমি একটা মানুষের মতো কনসিডার করি, যার বিভিন্ন পার্টস রয়েছে, তার যেমন বায়ুশুদ্ধে হার্ট রয়েছে, লাংস রয়েছে, স্কিন রয়েছে, সেরকমই আরবান এরিয়াজেরও মোস্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হচ্ছে মানুষ। অর্থাৎ মানুষ কি চাইছে, তাদের চাহিদা কি রয়েছে এবং তাদের কিসে ভালো হবে, এই কথাটা সবার আগে বিবেচনা করতে হবে। আমার অর্থনৈতিক মুনাফাটাই সবসময় দেখলে হবে না, মানুষের কিসে ভালো হবে, মানুষের বেটারমেন্টটা কিসে হবে সেটাকেই দেখতে হবে। যেমন যদি আরবান এরিয়াটাকে আমি একটা যদি কনসিডার করি, যদি মানুষের আরবান গভর্নেন্স সিস্টেমটাকে যদি নার্ভের সাথে কম্পেয়ার করতে পারি, মানুষের শরীরের যে ব্লাড ভেসেলস রয়েছে সেটাকে আমরা ওয়াটার সাপ্লাই সিস্টেমের সাথে কম্পেয়ার করতে পারি। হার্ট রয়েছে, হৃদয়টাকে আমরা